আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়টির ৩৯ নম্বর পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পূর্ববর্তী পার্টের ভিডিওগুলিতে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশনে সেই ভিডিওগুলির লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। দেখো, আমরা যে অধ্যায় সম্পর্কে এখন আলোচনা করছি সেটি হলো ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। ঔপনিবেশিক কারা? ঔপনিবেশিক হলো ইংরেজরা, বা আমরা ঔপনিবেশিক বলতে পারি তাদের যারা অন্য দেশ থেকে আমাদের দেশে এসে ব্যবসা বাণিজ্য করছে, স্থায়ীভাবে থাকছে বা আমাদের উপর শাসন কার্য পরিচালনা করছে, তারাই হলো আমাদের দেশের ঔপনিবেশিক। তো এই আমাদের দেশের ঔপনিবেশিক কারা ছিল? ইংরেজরা ছিল। তারা কিভাবে ধীরে ধীরে আমাদের দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো সেটাই আমরা এই অধ্যায়ে পড়ছি। আমরা ইতিমধ্যেই জেনেছি যে ইংরেজরা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ধীরে ধীরে আমাদের শাসকে পরিণত হয়েছে এবং তারা নিজেদের ইচ্ছে অনুযায়ী শাসন কার্য পরিচালনা করার জন্য আদালত তৈরি করছে, আইন কানুন তৈরি করছে। পুরো শাসনতান্ত্রিক পরিকাঠামোকে পরিচালনা করার জন্য গভর্নর জেনারেল নিয়োগ করা হয়েছে। আমরা এর আগের পার্টের ভিডিও পর্যন্ত জেনেছি গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে লর্ড কর্নওয়ালিস নানা সংস্কারমূলক কাজ করেছেন। তার মধ্যে বিচার বিভাগীয় নানা পরিবর্তন রয়েছে, আদালত প্রতিষ্ঠা রয়েছে, নানান নতুন আইন রয়েছে। দেখো, ৩৯ নম্বর পৃষ্ঠায় একটি ছবি রয়েছে। এটি হলো ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে তৈরি করা আইন সংকলনের একটি ইংরেজি অনুবাদ। সেই বইয়ের প্রথম দুটি পৃষ্ঠার ছবি এখানে দেওয়া হয়েছে। ইংরেজ শাসনকর্তাদের তীক্ষ্ণ বুদ্ধি ছিল। তারা বুঝতে পেরেছিল প্রথমেই যদি কড়াভাবে ভারতীয়দের শাসন করা হয় তাহলে তারা ঘাবড়ে যাবে এবং হিতে বিপরীত হবে। তার ফলে তারা এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল, একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা তৈরি করতে চেয়েছিল যাতে ধীরে ধীরে ইংরেজদের এই শাসন ব্যবস্থায় ভারতীয়রা অভ্যস্ত হয়ে পড়ে। এ কারণে তারা আইন আদালত তৈরি করে, বিচার ব্যবস্থা তৈরি করে। এভাবে তারা ভারতীয়দের বোঝাতে চায় যে তারা সুষ্ঠুভাবে আইন কানুনের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা করবে, সেই শাসন ব্যবস্থায় ভারতীয়দের কোনো অসুবিধা হবে না। এর জন্য তারা নানা সংস্কারমূলক কাজও করেছিল। আমরা এর আগের পার্টের ভিডিওতে কর্নওয়ালিসের নানা সংস্কারমূলক কাজগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা লর্ড উইলিয়াম বেন্টিংকের নানা সংস্কারমূলক কাজগুলি সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমাদের ৩৯ নম্বর পৃষ্ঠার নিচের দিকে টুকরো কথা অংশে লর্ড উইলিয়াম বেন্টিংক এর সংস্কারমূলক কাজগুলো সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। আগে আমি বই থেকে খুঁটিয়ে প্রত্যেকটি লাইন ধরে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তারপরে লিখিয়ে দেব যে এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেটি তোমরা কিভাবে লিখবে। দেখো, তোমাদের পাঠ্য বইতে কি বলছে, বলা হচ্ছে গভর্নর জেনারেল হিসেবে উইলিয়াম বেন্টিংক চেয়েছিলেন প্রশাসনিক ব্যয় কমাতে, অর্থাৎ তিনি খরচা কমাতে চেয়েছিলেন। পাশাপাশি ভূমি রাজস্ব নির্ধারণের বিষয়টিকেও বেন্টিংক গুরুত্ব দিয়েছিলেন, অর্থাৎ ট্যাক্স আদায়ে তিনি গুরুত্ব দিয়েছিলেন। এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে ভূমি রাজস্ব বন্দোবস্ত গড়ে তোলার বিষয়ে তার সময়ই উদ্যোগ নেওয়া হয়। ওই সব অঞ্চলে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন বেন্টিংক। এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে মহলওয়ারি বন্দোবস্ত কে চালু করেছিলেন? মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংক। এটা তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। এই মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে তোমরা এর পরের অধ্যায়ে আরও বিস্তারিত জানতে পারবে, তবু আমি সংক্ষেপে বলি একটু। মহল কথাটির অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি।
মহলওয়ারি বলতে আদতে গ্রাম ভিত্তিক বোঝানো হয়েছে। এই বন্দোবস্তের ক্ষেত্রে রাজস্ব আদায়ের জন্য উপনিবেশিক সরকার বা ইংরেজ সরকার মহলের বা একটা নির্দিষ্ট গ্রামের জমিদার বা প্রধানের সাথে চুক্তি করতেন এবং তার থেকে তিনি রাজস্ব নিতেন, এবং জমিদার কি করতেন, পুরো গ্রাম থেকে রাজস্ব আদায় করে রাখতেন ইংরেজদের জন্য এবং নির্দিষ্ট সময় ইংরেজদেরকে সেই রাজস্ব দিয়ে দিতেন। তবে এক্ষেত্রে কৃষকদের খুব একটা বেশি সুরাহা হয়নি। এখানে ইংরেজরা যেমন কৃষকদের ওপর রাজস্বের হার বাড়িয়ে দিত, তার থেকে বেশি আরও রাজস্বের হার বাড়িয়ে দিত জমিদারেরা। এর ফলে সমস্ত চাপ গিয়ে পড়তো কৃষকদের ওপর। এই মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন কে? অবশ্যই মাথায় রাখবে, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। বেন্টিঙ্ক এর সময় আর কি কি সংস্কারমূলক কাজ হয়েছিল দেখো, পরের স্তবকটা পড়ো। বেন্টিঙ্ক এর সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি পদে আবার ভারতীয়দের নিয়োগ করা শুরু হয়, অর্থাৎ ভারতীয় লোকেদের এই উচ্চ পদগুলো দেওয়া শুরু হয়। বেন্টিঙ্কের আমলে তৈরি হওয়া আইনে বলা হয় কোম্পানির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম ও বর্ণের মাপকাঠির বদলে যোগ্যতার বিচার হবে। অর্থাৎ মানুষটা কোন জাতির মানুষ, কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ সেটা দেখা হবে না, যদি তার যোগ্যতা থাকে তবেই তাকে চাকরিটা দেওয়া হবে। উঁচু পদে নিয়োগ করলেও ভারতীয় কর্মচারীদের বেতন কম দেওয়া হতো। তবে দেখো, যতই উঁচু পদে নিয়োগ করা হোক না কেন, ভারতীয় কর্মচারী হলেই তাদের বেতন কম দেওয়া হতো। উত্তর ও মধ্য ভারতে সক্রিয় ঠগী দস্যুদের দমন করার জন্যেও কর্নেল স্লিম্যানের নেতৃত্বে একটি বিশেষ বিভাগ তৈরি করেন বেন্টিঙ্ক। দ্রুতই স্লিম্যান ঠগী দস্যুদের দমন করেছিল। বেন্টিঙ্কের সংস্কারমূলক কাজগুলির মধ্যে অন্যতম ছিল ঠগী দস্যুদের দমন করা। তৎকালীন সময়ে ঠগী দস্যুরা নিরীহ পথচারীদের হত্যা ও লুণ্ঠনের মাধ্যমে বিভীষিকার সৃষ্টি করে। ঠগী দলে হিন্দু ও মুসলমান উভয় ধর্মের মানুষ থাকতো। তারা কালী, দুর্গা ও ভবানীর উপাসক ছিলেন। কোনো ব্যক্তিকে হত্যা করলে তার ছিন্ন মস্তক অর্থাৎ কাটা মুন্ডু দেবীর কাছে অর্ঘ্যরূপে প্রদান করা হতো। দীর্ঘদিনের প্রচেষ্টায় বেন্টিঙ্কের নির্দেশে কর্নেল স্লিম্যান এই দস্যু দলকে সম্পূর্ণভাবে দমন করেন। 1837 খ্রিস্টাব্দের পর থেকে এই ঠগীদের কার্যকলাপ একেবারেই বিলুপ্ত হয়। এখানে দেখো একটা ছবি রয়েছে, ঠগী দস্যুর দল কিভাবে একজন পথচারীর সর্বস্ব লুট করছে। এই ঠগী দস্যুদের দমন করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এখান থেকে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সংস্কারমূলক কাজগুলি সম্পর্কে আলোচনা করো, তো তোমরা কিভাবে এর উত্তর লিখবে? দেখো, উত্তরটি আমি এমনভাবে তৈরি করেছি যে শুধুমাত্র ক্লাস 8-এর জন্য এই উত্তরটি প্রযোজ্য হবে তা নয়। তোমরা আরও উপরের ক্লাসে উঠে যখন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারমূলক কাজ সম্পর্কে আলোচনা করবে বা পড়বে, তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি ভালো করে পড়ে রাখো, সেক্ষেত্রে তোমাদের উপরের ক্লাসে উঠে এগুলো বুঝতে আরও সুবিধা হবে। আমি সেভাবে উত্তরটি তৈরি করেছি। তো তোমাদের যদি প্রশ্ন আসে যে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারমূলক কাজগুলি সম্পর্কে আলোচনা করো, তাহলে তোমরা কিভাবে এর উত্তর লিখবে? এর উত্তর তোমরা লিখবে, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকাল ছিল ভারতবর্ষে ইংরেজ শাসনের ইতিহাসে সুবর্ণ যুগ। তিনি সংস্কারমূলক যে সমস্ত কাজগুলি করেন তা হলো: 1. উইলিয়াম বেন্টিঙ্ক ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন। 2. বেন্টিঙ্কের আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর প্রভৃতি পদে ভারতীয়দের নিয়োগ করা শুরু হয়। 3. কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আইন তৈরি করা হয়, জাতি, ধর্ম, বর্ণের বদলে যোগ্যতা হবে বিচারের মাপকাঠি। 4. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা রদ করেন। এটাও তোমরা একটু মাথায় রাখবে যে সতীদাহ প্রথা রদ করেছিলেন কে? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তৎকালীন সময়ে নির্মম সতীদাহ প্রথা ভারতীয় সমাজ জীবনের অন্যতম কলঙ্ক ছিল। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় এবং লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সহযোগিতায় 1829 খ্রিস্টাব্দে এই প্রথাকে বেআইনি বলে ঘোষণা করা হয়। সতীদাহ প্রথা কি? কোনো স্বামী মারা গেলে সেই স্বামীর মৃতদেহের সাথে স্ত্রীকে একসাথে জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া, এটাই ছিল সতীদাহ প্রথা। সেটা লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক রদ করেছিলেন।
5 নম্বর পয়েন্ট, ঠগী দস্যুদের দমন উইলিয়াম বেন্টিংকের স্মরণীয় কীর্তি। এবারে চলে আসছি 40 নম্বর পৃষ্ঠায়। এখানে দেখো কি হেডিং করা রয়েছে, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার বিভিন্ন প্রকরণ। এই অংশটুকুর মধ্যে কি রয়েছে আমি আগে সংক্ষেপে অত্যন্ত সহজভাবে একটু বলি, তারপরে বিস্তারিত আলোচনা করছি লাইন ধরে। দেখো, ইংরেজরা যখন ধীরে ধীরে আমাদের দেশটাকে শাসন করতে শুরু করেছে এবং তাদের সাম্রাজ্য ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, তখন তাদের আরও টাকার প্রয়োজন। এই টাকাটা তারা কিভাবে তুলবে? ভারতীয়দের থেকে আরও বেশি পরিমাণে রাজস্ব আদায় করবে বা ট্যাক্স আদায় করবে, সেভাবে তারা সেই টাকাটা তুলবে যে টাকা দিয়ে তাদের শাসন কার্য পরিচালনা করা যায়। তো তাদের অনেক অনেক বেশি রাজস্বের প্রয়োজন বা ট্যাক্সের প্রয়োজন, এটা একটা সমস্যা। আর কি প্রয়োজন? এত বড় শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য তাদের সেনাবাহিনী দরকার, কারণ সেনাবাহিনী না হলে তো তারা নানা বিদ্রোহমূলক কাজকর্মগুলোকে দমন করতে পারবে না। সেনাবাহিনীর পাশাপাশি ছোট ছোট অঞ্চলগুলির শাসনের বিরোধিতার মোকাবিলা করার জন্য তাদের পুলিশ বাহিনীর দরকার ছিল। আর কি দরকার ছিল? আর দরকার ছিল উচ্চ পদস্থ রাজকর্মচারী, বা বলা যেতে পারে সরকারি উচ্চ পদস্থ অফিসার। এ কারণে ঔপনিবেশিক সরকার বা ইংরেজ সরকার নিজেদের কর্তৃত্ব আরও দৃঢ় প্রতিষ্ঠিত করার জন্য কোন কোন বিষয়ে মন দিয়েছিল? রাজস্ব আদায়ে, পুলিশ বাহিনী তৈরিতে, সেনাবাহিনী তৈরিতে, আমলাতন্ত্র প্রতিষ্ঠায়। সে কথাই এই অংশে লেখা রয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে, 1784 খ্রিস্টাব্দে প্রিট প্রণীত আইনের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ দৃঢ় হয়েছিল। এটা আমরা আগেই জেনেছি যে 1784 খ্রিস্টাব্দে পিট প্রণীত ভারত শাসন আইন চালু হয়, বা পিটের ভারত শাসন আইন চালু হয় 1884 খ্রিস্টাব্দে। এই আইনের দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার চলে যায় ব্রিটিশ পার্লামেন্টের হাতে বা ব্রিটিশ সরকারের হাতে। এর ফলে কি হয়? এর ফলে ব্রিটেনের উপনিবেশ হিসেবে ভারতীয় উপমহাদেশের সম্পদ ব্রিটিশ স্বার্থে পরিচালিত করার উদ্যোগ জোরদার হয়। অর্থাৎ ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার আমাদের দেশের যত টাকা পয়সা আছে সেগুলো নিজেদের স্বার্থে বেশি বেশি পরিমাণে ব্যবহার করা শুরু করে। পাশাপাশি ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক শাসন যত বাড়ল ততই তাকে চালানোর জন্য সম্পদের দরকার হলো। অর্থাৎ ভারতে যত তাদের আধিপত্য কায়েম হচ্ছে তত বেশি তাদের টাকার প্রয়োজন হচ্ছে, কারণ এত বড় শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য টাকা দরকার। ফলে শাসন চালানোর ও সম্পদ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হলো দক্ষ শাসন যন্ত্রের। গোটা দেশে কোম্পানির অধিকৃত অঞ্চলগুলিতে এই রকম শাসন চালু করা হয়, অর্থাৎ ইংরেজ শাসন। 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি ভারতীয় শাসকের মতো করে শাসন চালাতো। অর্থাৎ 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় শাসকদের মতো করেই, অর্থাৎ পূর্ববর্তী যে মুঘলদের যে রীতিনীতিগুলো ছিল সেই রীতিনীতি অনুযায়ী শাসন চালাতো। কিন্তু ধীরে ধীরে সেই পরিস্থিতি বদলাতে থাকে। সুষ্ঠু শাসনের জন্য ঔপনিবেশিক শাসনযন্ত্রকে ঢেলে সাজানো দরকার হয়ে পড়েছিল। বিচার ব্যবস্থার পাশাপাশি পুলিশ ও সেনা ব্যবস্থাকে এবং আমলাতন্ত্রের মধ্যে দিয়ে সেই ঔপনিবেশিক শাসনতন্ত্র বাস্তবগ্রাহ্য রূপ পেয়েছিল। তো এবারে আমরা সেই ইংরেজদের আমলের পুলিশ বাহিনী সম্পর্কে জানবো, সেনাবাহিনী সম্পর্কে জানবো, আমলাতন্ত্র সম্পর্কেও জানবো। তো প্রথমেই চলে আসছি ঔপনিবেশিক আমলে বা ব্রিটিশ আমলের পুলিশ ব্যবস্থায়। এখানে কি বলা হচ্ছে, মুঘল পুলিশ ব্যবস্থায় ফৌজদার, কোতোয়াল, চৌকিদারের ক্ষমতা বেশি ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ করে তখনও এই ব্যবস্থাই চালু ছিল। অর্থাৎ ব্রিটিশরা যখন দেওয়ানি লাভ করে তখনও পর্যন্ত মুঘলদের এই পুলিশ ব্যবস্থাই চালু ছিল। 1970 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তরের ফলে, এটা একটু শর্ট কোশ্চেন হিসেবে লিখে রাখবে যে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল। 1770 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তর হয়েছিল। এই মন্বন্তরের সময় অনেক মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং তখন কি হয়, আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়। মানুষজন খিদের জ্বালায় যখন মৃত্যুবরণ করতে থাকে তখন তারা আর আইন শৃঙ্খলার তোয়াক্কা করে না।
তো এই আইন শৃঙ্খলার অবনতি দেখা দিলে মুঘল আমলের পুলিশ ব্যবস্থা খুব একটা বেশি কার্যকরী ভূমিকা দেখাতে পারেনি। তাই পুলিশ ব্যবস্থাকে ইউরোপীয় তদারকির অধীনে ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল, অর্থাৎ ইউরোপীয় চিন্তাভাবনার দ্বারা পুলিশ ব্যবস্থাকে ঢেলে সাজানোর দরকার হয়ে পড়েছিল। কারণ ইংরেজদের এত বড় একটা শাসনতন্ত্র, সেই শাসনতন্ত্র মুঘল আমলের ভগ্ন পুলিশ ব্যবস্থা দ্বারা সামলানো সম্ভব ছিল না। কারণ ক্রমশ বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতি ঔপনিবেশিক শাসনের পক্ষে সহায়ক ছিল না। 1781 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও শেষ পর্যন্ত ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসানো হয়। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। তো এই পুলিশ থানা ব্যবস্থা কে চালু করেন, কবে চালু করেন? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। প্রতিটি থানার দায়িত্ব পায় দারোগা, তাদের নিয়ন্ত্রণ করত, অর্থাৎ এই দারোগাদের নিয়ন্ত্রণ করত ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগাই ছিল কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক। এই দারোগা কি করতো? একটা নির্দিষ্ট অঞ্চলের, অর্থাৎ ধরো একটা গ্রাম, সেই গ্রামের শাসনকর্তা ছিল ওই দারোগা, সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতো দারোগা। তবে এই থানার দারোগার এই যে সমস্ত ক্ষমতা ছিল তা নয়, জমিদারদের সাথে তাদের সমঝোতা করে চলতে হতো, কারণ জমিদারদের ক্ষমতাই দারোগার থেকে বেশি ছিল। এখানে দেখো সেটাই বলা হচ্ছে, কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগা সমঝোতা করে চলতো, ফলে সাধারণ মানুষের ওপর চলতো জমিদার ও দারোগার যৌথ পীড়ন। অর্থাৎ সাধারণ মানুষদের জমিদারের অত্যাচারও সহ্য করতে হতো, আবার দারোগার অত্যাচারও সহ্য করতে হতো। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। এটাও শর্ট কোশ্চেন হিসেবে চলে আসতে পারে যে দারোগা ব্যবস্থার বিলোপ হয় কত সালে? 1812 সালে বা 1812 খ্রিস্টাব্দে। তো এই দারোগা ব্যবস্থার বিলুপ্তির পরে কি হয়? তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে। কালেক্টর হচ্ছেন তিনি যিনি রাজস্ব আদায় করতেন বা ট্যাক্স আদায় করতেন। এবার যিনি ট্যাক্স আদায় করতেন তাকে দিয়ে দেওয়া হলো গ্রামের শাসনের ভার। এর ফলে কি হলো? ফলে আবারও রাজস্ব আদায় ও আরক্ষার দায়িত্ব একজনের হাতেই চলে যায়, অর্থাৎ যে ট্যাক্স আদায় করবে সেই ওদের ওপর শাসন করবে। রাজস্ব আদায় ও পুলিশি দমন পীড়ন চালাতে থাকে রাজস্ব বিভাগের কর্মচারীরাই। অর্থাৎ রাজস্ব বিভাগের কর্মচারীরাই একদিকে টাকা নিচ্ছে, তাদের থেকে ট্যাক্স নিচ্ছে বা রাজস্ব নিচ্ছে, আবার পুলিশ হয়ে তাদের ওপর জুলুম চালাচ্ছে। কিন্তু এরকম আপাত সংস্কারের মধ্যে দিয়ে পুলিশি ব্যবস্থাকে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা যায়নি। অর্থাৎ পুলিশি ব্যবস্থায় এই ধরনের ছোটোখাটো পরিবর্তনগুলো ঔপনিবেশিক শাসনকালে বা ইংরেজ শাসনকালের পুলিশ ব্যবস্থাকে শক্তিশালী করে তুলতে পারেনি। এতে ভারতীয়দের মনে ভয় এবং ক্ষোভ উভয়ের সঞ্চার হচ্ছিল ধীরে ধীরে। এরপরে দেখো কি লেখা হয়েছে, বলা হচ্ছে ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। অর্থাৎ তারা ভারতীয়দের চোখে ভালো হতে চাইছিল এবং তাদের শাসন ব্যবস্থাকে আরো স্ট্রং বা শক্তিশালী করতে চাইছিল এই পুলিশি ব্যবস্থার মাধ্যমে। তারা বোঝাতে চাইছিল যে আমরা আইন অনুযায়ী শাসন করি, বেআইনি কিছু করি না। আদৌ এই সমস্তই ছিল তাদের লোক দেখানো। আসলে তো তারা দমন পীড়নের মাধ্যমে ভারতীয়দের থেকে আরো বেশি পরিমাণে রাজস্ব আদায় করতে চাইছিল। তাই বলা হচ্ছে সেই উদ্দেশ্যে পুলিশ ব্যবস্থার নানা রকম সংস্কার করা হতে থাকে, নানা রকম পরিবর্তন করা হতে থাকে। শেষ পর্যন্ত 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। তো এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন ধরো চলে আসলো যে কত খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়? এর উত্তর হবে 1843 খ্রিস্টাব্দে। ক্রমে আলাদা পুলিশ আইন বানানো হয়। ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। অর্থাৎ ইংরেজ শাসনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল কি? পুলিশি ব্যবস্থা। তো এখান থেকে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে ঔপনিবেশিক শাসনে পুলিশ ব্যবস্থা বা পুলিশি ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো, এটা তোমরা পাঠ্য বই অনুসরণ করে কিভাবে খুব সহজে উত্তরটা লিখে দিতে পারবে? দেখো এভাবে উত্তর লিখবে,
1781 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আমলের পুরনো ফৌজদারি ব্যবস্থা চললেও ঔপনিবেশিক শাসনে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তা উপযুক্ত ছিল না। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থার চালু করেন। প্রতিটি থানার দায়িত্ব পায় দারোগা, তাদের নিয়ন্ত্রণ করত ম্যাজিস্ট্রেটরা। এই দারোগাই ছিল স্থানীয় অঞ্চলের সাধারণ মানুষদের কাছে কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক। 1812 খ্রিস্টাব্দে দারোগা ব্যবস্থার বিলোপ করে গ্রাম দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরের হাতে। তবে এই সব আপাত সংস্কারের মাধ্যমে পুলিশি ব্যবস্থাকে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা যায়নি। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যে বিভিন্ন সময় পুলিশি ব্যবস্থার নানা সংস্কার হয়। ধীরে ধীরে ঔপনিবেশিক শাসনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। তো এর আগে আমরা জানলাম পুলিশি ব্যবস্থা সম্পর্কে, যে পুলিশি ব্যবস্থা ছোটোখাটো অঞ্চলের বা ছোট এলাকার শাসন কার্য পরিচালনা করতে এবং সেখানকার বিরোধগুলি দমন করতে সাহায্য করত। তবে সেই বিরোধ যদি আরও বড় হতো সেক্ষেত্রে তো আর পুলিশ তাকে কন্ট্রোল করতে পারবে না, বা পুলিশ তো সেই বড় বিরোধকে সামাল দিতে পারবে না। তার জন্য ইংরেজ কোম্পানির বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রয়োজন ছিল সেনাবাহিনীর। সেনাবাহিনীর জন্য দরকার ছিল প্রচুর মানুষের, তাই তারা ভারতীয়দেরই সেনাবাহিনীতে নিয়োগ করা শুরু করে। এখানে দেখো কি বলা হচ্ছে, প্রাথমিকভাবে ঔপনিবেশিক শাসনের যে কোনো বিরোধিতার মোকাবিলা করত পুলিশ বাহিনী, তবে পরিস্থিতি ঘোরতর হয়ে উঠলে অর্থাৎ বড়সড় বিরোধ দেখা দিলে প্রয়োজন পড়ত সেনাবাহিনীর। ফলে ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্যের ছড়িয়ে পড়ার সঙ্গে সমানুপাতিকভাবে বেড়ে উঠেছিল কোম্পানির সেনাবাহিনী। অর্থাৎ ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্য, ইংরেজদের সাম্রাজ্য যত বাড়তে থাকে তার সাথে সম অনুপাতে বা সমান অনুপাতে সেনাবাহিনীর পরিসরও বাড়তে থাকে। গোড়া থেকে অর্থাৎ প্রথম থেকেই স্থায়ী সেনাবাহিনী তৈরির উদ্যোগ নিয়েছিল কোম্পানি, অর্থাৎ স্থায়ীভাবে তারা সেনাবাহিনীর কাজই করবে, অন্য কোনো কাজ করবে না। আমরা মুঘল আমলে দেখেছিলাম যে কৃষকরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, আবার বছরের একটা নির্দিষ্ট ঋতুতে তারা সেনাবাহিনীর কাজ ফেলে দিয়ে আবার চাষবাসে ছুটে যাচ্ছে, কিন্তু তেমন নয়। ইংরেজরা চেয়েছিল স্থায়ী সেনাবাহিনী তৈরি করতে, যে সেনাবাহিনীর সৈন্যরা বা সেনারা শুধুমাত্র সেনাবাহিনীর কাজই করবে, তাদের পেশা হবে সেনাবাহিনীর কাজ। প্রথম দিকে তারা কি করেছিল, ইংরেজরা সেই মুঘলদের মতোই কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করেছিল। দেখো এক্ষেত্রে কি বলা হচ্ছে, সেক্ষেত্রে মুঘল সেনা নিয়োগের পরম্পরা অনুসরণ করেছিল ব্রিটিশরা। উত্তর ভারতে কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো, এমনকি সাধারণ মানুষের থেকে আলাদা করে রাখা হতো সেই সেনাবাহিনীর সৈন্যদের। সেই প্রথা মেনেই কোম্পানিও নিজের ভারতীয় সেনা বা সিপাহী বাহিনী তৈরি করেছিল। সেনাবাহিনীতে সিপাহী নিয়োগের মাধ্যমে কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব ছড়িয়ে পড়েছিল, অর্থাৎ রাজনৈতিকভাবে তাদের শক্তি বৃদ্ধি পেয়েছিল। তাদের সাথে আর কেউ যুদ্ধ করার সাহস দেখাচ্ছিল না, কারণ তাদের অনেক বড় সেনাবাহিনী রয়েছে। ফলে সামরিক খাতে ঔপনিবেশিক শাসন সব থেকে বেশি খরচ করত, অর্থাৎ ইংরেজরা এই সেনাবাহিনীদের পেছনে সব থেকে বেশি টাকা খরচ করত। কোম্পানির হয়ে এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করাও সিপাহীদের কাজ ছিল। সিপাহীদের কাজ কি ছিল, কোম্পানির হয়ে বিভিন্ন এলাকা দখল করা, অর্থাৎ কোনো এলাকা দখল করতে হবে, সেখান থেকে ভারতীয়দের উচ্ছেদ করতে হবে, সেটা কি করতো সেনাবাহিনীর লোকেরা করত। এছাড়াও কি করতো, তারা নানা বিদ্রোহ মোকাবিলা করত। ধরো ইংরেজদের বিরুদ্ধে কোনো একটা আন্দোলনে সামিল হয়েছে ভারতীয়রা, সেই বিদ্রোহ মোকাবিলা করত এই সেনাবাহিনীরা। আশ্চর্যের কথা হলো, এই সেনাবাহিনীতে কিন্তু ভারতীয়রাই ছিল, ভারতীয়রাই ইংরেজদের হয়ে কাজ করত।
এরপরে দেখো 42 পৃষ্ঠায় কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসনের গোড়ার দিকে সেনাবাহিনীতে প্রচলিত জাতভিত্তিক ধারণাগুলির বিরোধিতা করেনি ব্রিটিশ কোম্পানি। ফলে সেনাবাহিনীতে উচ্চ বর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকরা সহজেই জায়গা করে নিত। অর্থাৎ সেনাবাহিনীতে যেমন উচ্চ বর্ণের ব্রাহ্মণরা জায়গা পেত, ঠিক তেমনটাই রাজপুত কৃষকরাও জায়গা পেত। এইসব লোকেরা সেনাবাহিনীতে যোগ দিয়ে অনেক বেশি সুযোগ সুবিধা, নিয়মিত বেতন এগুলো পেত। ফলে সিপাহী বাহিনীতে জাতভিত্তিক মনোভাব দেখা যেতে থাকে। অর্থাৎ ধীরে ধীরে ভিন্ন ভিন্ন জাতের সিপাহীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে থাকে। এরপরে বলা হচ্ছে 1820-এর দশক থেকে সিপাহী বাহিনীর কাঠামোয় বেশ কিছু বদল দেখা দিতে থাকে। মারাঠা, মহীশূর অঞ্চলের পাহাড়ি উপজাতি ও নেপালি গোর্খাদের সিপাহী বাহিনীতে নিয়োগ শুরু হয়। ফলে উচ্চবর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকদের সুযোগ সুবিধা কি হতে থাকে? কমতে থাকে। তার জন্য সিপাহী বাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হতে থাকে। অর্থাৎ যারা উচ্চ বর্ণের সিপাহীরা আছে তারা ভাবে যে ও এত নিচু বর্ণের হয়েও কেন আমার সমান সুযোগ সুবিধা পাবে। এই জাতিভিত্তিক ক্ষোভ পরবর্তীকালে বিরাট আকার ধারণ করেছিল। এরপরে দেখো একদম শেষে বলা হচ্ছে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে সিপাহী বাহিনী ছিল গুরুত্বপূর্ণ। ফলে 1880-র দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে প্রায় 2,50,000 সিপাহী ছিল। ভেবে দেখো, 2,50,000 সৈন্য, যাদের পিছনে মোট রাজস্বের 40% ব্যয় করা হতো। অর্থাৎ ইংরেজদের যে মোট রাজস্ব বা যে ট্যাক্স আদায় হতো তার 100 ভাগের 40 ভাগই খরচ করা হতো এই সেনাবাহিনীর পেছনে। তো এখান থেকে যদি তোমাদের প্রশ্ন করা হয় কোম্পানির সেনাবাহিনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা ঔপনিবেশিক শাসনের বা ইংরেজ আমলের সেনাবাহিনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এর উত্তর তোমরা কিভাবে লিখবে? এর উত্তর লিখবে ঔপনিবেশিক শাসন আরও মজবুত করতে তৈরি করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনী বা সিপাহী বাহিনী। সিপাহী নিয়োগের মাধ্যমে কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব ছড়িয়ে পড়েছিল। এক্ষণে ঔপনিবেশিক শাসনকালে সেনাবাহিনী বা সিপাহী বাহিনী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যেতে পারে, যথা: 1. উত্তর ভারতে কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো, এমনকি সাধারণ মানুষদের থেকে তাদের আলাদা রাখা হতো। 2. কোম্পানির হয়ে এলাকা দখলের পাশাপাশি বিভিন্ন বিদ্রোহের মোকাবিলা করাও সিপাহীদের কাজ ছিল। 3. সিপাহী বাহিনীতে উচ্চ বর্ণের ব্রাহ্মণদের পাশাপাশি রাজপুত, মারাঠা, নেপালি, গোর্খাদেরও নিয়োগ করা হতো। 4. সেনাবাহিনীতে যোগ দিয়ে এরা বেতনের পাশাপাশি নানা সুযোগ সুবিধা পেত। 5. 1880 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে প্রায় 2,50,000 সিপাহী ছিল, যাদের পিছনে মোট রাজস্বের 40% ব্যয় হতো। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, পরিশেষে বলা যায় ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অন্যতম হাতিয়ার ছিল সেনাবাহিনী। এই সেনাবাহিনীর পরিকাঠামো মজবুত করতে ঔপনিবেশিক সরকার বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নিয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই অধ্যায়ের পরবর্তী অংশগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।